কোভিড আবহে ঘোষিত হলো 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। কেন তাড়াহুড়ো প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা। 2 মাস সব বন্ধের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, আসুন শুরুতেই প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দুজন চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায়, ডক্টর শৈবাল মৈত্র এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। এছাড়াও আমাদের সঙ্গে দেবনারায়ণ সরকার রয়েছেন নবেন্দু বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আলোচনা। দেখুন, আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত। রাজ্যে মারাত্মক হারে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় আসন্ন 4 পুরসভার ভোট পিছনোর দাবি করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। একই দাবি করেছে বামেরাও। এবার সেই একই কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এই অবস্থায় বিধাননগরের ভোট আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো প্রশ্ন হোক বা রাজনৈতিক কোনো প্রচার। শনিবার নিজের নির্বাচনী এলাকার কোভিড পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যরা। বৈঠকের পর শুধু রাজ্যের পুরো ভোট নিয়ে নিজের মত ব্যক্ত করাই নয়, করোনাকালে 5 রাজ্যের বিধানসভা ভোট নিয়েও সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নির্বাচন যে রাজ্যগুলোতে আছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল, আজ দফায় নির্বাচন করার জন্য দেখেছেন। যদি মহামন্ত্রী মনে করেন টিএমসি ভোট হওয়া উচিত নয়, তো তিনি তো সেকেন্ড ম্যান ওই পার্টির। তিনি কেন বলছেন না ভোট বন্ধ করা হোক? কিসের স্বার্থে? নাকি লোকের কাছে ভালো হতে চাইছেন, ক্ষমতাও ভোগ করতে চাইছেন? দুটো হতে পারে না। ওনার যদি মনে হয় ওনার পার্টি না চাইলে এখানকার ইলেকশন কমিশনের কি হিম্মত আছে ভোট করে দেয়? 20,000 লোককে জড়ো করে রাত 1:10 পর্যন্ত কিভাবে ফাংশন হয় এই কোভিড পরিস্থিতিতে? 1 জানুয়ারি ওর উপস্থিতিতে ওখান থেকে তৃণমূলের অনেক নেতা এবং গায়ক, তাদেরও করোনা ছড়িয়েছে। গোটা মহেশতল আজকে করোনা আক্রান্ত শুধুমাত্র এই দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য। আর এখন মানুষকে উপদেশ দিচ্ছেন, আগে নিজেরা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য মানুষের কাছে ক্ষমা চান। তিনি যে কথাটা বললেন, 5 জেলাতেই গঙ্গাসাগর মেলা হচ্ছে, কিন্তু তার রাজ্যের সরকার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে এফিডেভিট জমা দিয়েছেন। তাদেরকে একবার লিখেছেন যে এই সময় করোনা আবহাওয়াতে এই মেলা বন্ধ রাখা উচিত, বলেননি। উপরন্তু বলেছেন যে রাজ্য প্রস্তুত। কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করার জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তার সংসদীয় এলাকার সমস্ত রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ। বাজারে ক্রেতা বিক্রেতার ডাবল মাস্ক পরা বাধ্যতামূলক। 7 দিন এ নিয়ে প্রচার করা হবে। তারপর থেকে কড়াভাবে পালন করা হবে বিধি। প্রত্যেক ওয়ার্ড ও পঞ্চায়েতে খোলা হবে কন্ট্রোল রুম। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হবে ডক্টর অন হুইলস পরিষেবা। প্রত্যেক করোনা আক্রান্তকে আইসোলেশন সেন্টারে যেতে হবে। 20শে জানুয়ারি ফের রিভিউ বৈঠক করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, হিন্দল দে, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। নবেন্দুদা, সচরাচর শাসক এবং বিরোধী এক সুরে কথা বলছে এই রাজ্যে, সেই ছবি কার্যত বিরল। গতকালই বিজেপির তরফে এই দাবি করা হয়েছিল অন্তত 1 মাস এই কোভিড পরিস্থিতিতে ভোট পিছিয়ে দেওয়া হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 1 মাস কেন, 2 মাস অন্তত সবকিছু বন্ধ রাখা উচিত। স্বাগত জানাচ্ছেন নিশ্চয়ই। দেখুন, ওনারা একটা কথা তুলেছিলেন না, খেলা হবে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে পিসি এবং ভাইপো দুজনে মিলে এ বল ওকে দিচ্ছে, ও বল তাকে দিচ্ছে, এরকমভাবেই এগিয়ে যাচ্ছে, এরকমভাবেই গোল করার চেষ্টা করছে। আসলে ব্যাপারটা কি, উনি কিছুদিন আগে একটা ডায়মন্ড হারবারে এমন একটা অনুষ্ঠান করেছিলেন যাকে মানে করোনা কাপ বলা যেতে পারে। আসলে উনি কি বলছেন কি না বলছেন, আবার পরক্ষণেই উনি বলছেন যে এটা আমার ব্যক্তিগত মতামত। আরে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে দেখা যায় যে উনি হচ্ছেন গিয়ে একটা তৃণমূলের মতন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উনি কি বলছেন না, উনি বলছেন যে এটা করা উচিত নয় 28 তারিখ পর্যন্ত। কিন্তু আমরা জানি যে 28 তারিখে ভোটও আছে। তো উনি কি বলতে চাইছেন তা জানা গেল না। আর এটুকু মানে আমরা বুঝতেই পারলাম না যে কি করে উনি এটা বললেন যে আমি আলাদা
দেবনারায়ণ পার্টির সরকার। ওই আলাদা, এটা হতে পারে না। কারণ কি, উনি যদি কালকে বলেন যে আমি ওই যে ইডি ডাকছে ওটা আমার ব্যক্তিগত, এটা হচ্ছে কি পার্টির বেশ, সাথে দেবনারায়ণ কোনো যোগ নেই। সরকার। বড় ব্যক্তিত্বের সবচেয়ে সকলের সাথে সবকিছু যোগ থাকে। দেবনারায়ণ দা, একটু বলি, একটা কথা বলে মরালিটি ইজ দ্য বেসিস অফ থিংস অ্যান্ড ট্রুথ। সত্যের উপর ওই নৈতিকতা দাঁড়িয়ে উনি যে কথাটা বলেছেন ওনার কথাটাকে বলতে হবে। আমি ইন্ডিভিজুয়ালি বলছি, পার্টি হিসেবে বলছি না। একজনের নৈতিকতা থাকতেই পারে, কিন্তু আজকে কি হলো, সমস্ত রাজ্যে 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার করা হলো এবং সেটা আর 1 মাস চলবে, মার্চের 10 তারিখ পর্যন্ত। এটা কি দ্বিচারিতা নয়? যেখানে উত্তরপ্রদেশের মতো রাজ্যে আস্তে আস্তে বাড়ছে, না না পাঞ্জাবের বিজেপি মতো তরফে যেটা বাড়ছে, বলা এটা হচ্ছে কি করে দেবনারায়ণ দা, সম্ভব? বিচারিতা তো শাসক দলের, যদি সত্যিই সদিচ্ছা থাকে যে 2 মাস সবকিছু বন্ধ রাখা হোক, এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে কেন শাসক দল যাচ্ছে না? না না না, সেটা তো পরশুদিনকে দেখা যাবে, শাসক দল কি বলে সেটা আলাদা কথা। কিন্তু আমার প্রশ্ন, যে অবস্থা উনি যে কথাটা বলেছেন, হ্যাঁ। তুমি তো আগে সমীক্ষা বললে উনি কি বলেছেন সেটা তো উনি বললেন যে আমি বলছি আমার মতে এই মুহূর্তে তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন, বিজেপি হোক, এই মুহূর্তে অন্তত 2 মাস বন্ধ করা উচিত। যেভাবে বাড়ছে, কথাটা সত্য, হ্যাঁ। সেটা এখন এটাকে কেউ একে বেশ। নির্লজ্জর মতো কথা বলতে পারে। আমি- তারা কালকে বলেছে আজকে অন্য আমি কথা। এই রাজনৈতিক এটা তো পর্যায়ের উচিত না। বাইরে গিয়ে যে কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিকিৎসকেরা কিভাবে দেখছেন সেটা একবার দেখাতে চাইবো দর্শকদের। রবিবার শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। 22শে জানুয়ারি রাজ্যের 4 পুরসভায় ভোট। তার আগে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যে। কোভিডের বাড়বাড়ন্ত রুখতে 2 মাস সবকিছু স্থগিতের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ বাঁচলে, করোনাকে হারানোর পর রাজনৈতিক জমি তো আবার থাকবে, আবার লড়াই অব্যাহত থাকবে, কেউ তো চলে যাচ্ছে না। না, এটা আমার ব্যক্তিগত মত, আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। সংক্রমণ রুখতে অভিষেকের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে একাধিক বিধিনিষেধ চালু করা হয়েছে। আগামী 2 মাস বন্ধ সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ। বাজারে ক্রেতা বিক্রেতার ডাবল মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। ভারতবর্ষের রাজনীতি হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তার কারণ এই দেশের বেসটাই হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ন্যাচারালি তাদের ব্যক্তিগত মতামত অনেক সময় রাজনৈতিক বা তার উপরে গণতান্ত্রিক মতামতের সাথে একটা সংঘাত থাকতেই পারে, কিন্তু উনি বিজ্ঞানকে সম্বল করে যে বক্তব্যটা রেখেছেন, আমি একজন ডাক্তার হিসেবে ওনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি। একজন রাজনীতিবিদ হয়ে উনি যে আমাদের সঙ্গে এক কথাতে সহমত হলেন, সেটা খুব ভালো খবর এবং ওনার সঙ্গে আমরা একবারে সহমত। রাজ্যে সংক্রমণের মারাত্মক অবস্থা কলকাতার। তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা। ডায়মন্ড হারবারের সাংসদ যখন নিজের নির্বাচনী ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ চালুর কথা জানালেন, তখন স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে কলকাতা ও উত্তর 24 পরগনার তুলনায় দক্ষিণ 24 পরগনার সংক্রমণের অবস্থা তুলনামূলকভাবে খানিকটা ভালো। বৃহস্পতিবার কলকাতায় করোনা আক্রান্ত হন 6569 জন। উত্তর 24 পরগনায় সেই সংখ্যা ছিল 2560। সেখানে দক্ষিণ 24 পরগনায় বৃহস্পতিবার আক্রান্ত হন 787 জন। দৈনিক মৃত্যুর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কলকাতায় বৃহস্পতিবার মৃত্যু হয় 3 জনের। উত্তর 24 পরগনায় 7 এবং দক্ষিণ 24 পরগনায় মৃতের সংখ্যা 2। শুক্রবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 7484। উত্তর 24 পরগনায় সেই সংখ্যা ছিল 3118 আর দক্ষিণে কমে হয় 704। দৈনিক মৃত্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্রবার কলকাতায় 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল। উত্তর 24 পরগনায় 3 এবং দক্ষিণ 24 পরগনায় মৃত্যু হয় 2 জনের। আগামী 2 মাস কোন রকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যে রাজনৈতিক দল হোক, 28শে ফেব্রুয়ারি অবধি কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। কয়েকটা জায়গায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয়, তখন কিছু কঠোর সিদ্ধান্ত জীবনে নিতে হয়। সম্পূর্ণভাবে এই ব্যাপারে একমত মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। যে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো সিটিগুলোতে যেখানে পপুলেশন ওভারক্রাউডেড, সেখানেই কিন্তু এগুলো বেশি ছড়াচ্ছে। এরকম একজন মানুষের মুখে এরকম বিজ্ঞানসম্মত কথা, মানে এ থেকে সাধুবাদ না জানাবার কোনো ভাষা নেই। এবং উনি যেটা বলেছেন, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে উনি এই কথাটা বলেছেন। একজন লিডারের, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, একজন লিডারের কিন্তু এরকমই হওয়া উচিত। মানুষ সতর্ক হলেই সংক্রমণ আরও কমবে বলেই মত বিশেষজ্ঞদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো। এই কথা একবার নয় একাধিকবার আপনারা চিকিৎসকেরা বলে এসেছেন, যে কোনো ধরনের জমায়েত এই পরিস্থিতিতে, সেটা ধর্মীয় সভা হতে পারে বা যে কোনো রকম পলিটিক্যাল ইভেন্ট হতে পারে, সুপার স্প্রেডার পরিণত হতে পারে এবং বিপদকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কিভাবে দেখছেন ডক্টর বিশ্বাস? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক সত্তা আছে, ব্যক্তিগত বিষয়ও আছে। উনি স্পষ্ট করে যে কথাটা বলেছেন, আমরা চিকিৎসকরা মাসের পর মাস, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম শুধু করছি না, অক্লান্ত বার্তাটাও দিয়ে যাচ্ছি যে জনসমাগম এড়িয়ে চলতে হবে। সেখানে আজকে সাংসদ যখন এই কথাটা স্পষ্ট করে বলেছে, 2 মাস আমরা তো এটাই বলছি, আমরা তো এটাই বলে আসছিলাম, এখনো বলে আসছি যে গঙ্গাসাগর মেলা বাতিল হোক, নির্বাচন পিছিয়ে যাক, 2 মাস কেন, 3 মাস 4 মাস হোক, যতদিন মানুষকে আমরা বাঁচাতে পারি, ঠিক মতন মানুষকে সতর্ক করতে পারি আর এই রোগটাকে আয়ত্তের মধ্যে আনতে পারি। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা স্পষ্ট, প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। সেইখানে আশা করব সব রাজনৈতিক দল একই ভাষায় কথা বলবে, একই কণ্ঠে কথা বলবে যে এখন নির্বাচনও বাতিল হোক কিছুদিনের জন্য গঙ্গাসাগর মেলা উৎসব, যেখানে যেখানে জনসমাগম হবার সম্ভাবনা আছে সেই সব অনুষ্ঠান বাতিল হোক এই মুহূর্তে। বিশ্বনাথ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন এক ব্যক্তি এক পদ, আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু কলকাতা কর্পোরেশনে দেখলাম পরিবারতন্ত্র উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে একেবারে হিংসামুক্ত একটা গণতান্ত্রিক চেহারাই নির্বাচন তিনি দিবেন কলকাতা কর্পোরেশনে, আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি দেখেছি কি ভয়ঙ্কর ধরনের নির্বাচন হয়েছে, যেটা 85 সালের পরে সবচেয়ে খারাপতম নির্বাচন হয়েছে এবং প্রায় 20% মতন জালি ভোট পড়েছে। আমি বিশ্বাস করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার গণতন্ত্র উন্নয়ন নিয়ে প্রশ্ন, আমি বিশ্বাস করতে চাই, এখানেও বিশ্বাস করতে চাই, কিন্তু এখানে তো সরাসরি রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে আছে নির্বাচনের দিনক্ষণ, অর্থাৎ মানে পুরো আইন অনুসারে, পুরো নির্বাচন আইনের 36 নম্বর ধারাতে রাজ্য সরকারকে দিনক্ষণ ঠিক করবার দায়িত্ব দেওয়া আছে। রাজ্য সরকার যদি স্টেট ইলেকশন কমিশনকে গিয়ে বলে যে না, করোনার যে পরিস্থিতি তাতে আমরা নির্বাচনটা চালিয়ে যেতে পারবো না, এবং হাইকোর্টকে যদি সেটা জানায়, তাহলে নির্বাচন এখনই বন্ধ হয়ে যেতে পারে। আর না হলে মানুষ তো বলবে প্লেইং টু গ্যালারি, নাহলে তো মানুষ বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাবল স্ট্যান্ডার্ড। মানে বিশ্বনাথ বলছেন ইতিবাচক বার্তা, কিন্তু তার মধ্যে আন্তরিকতা কতটা, সদিচ্ছা কতটা, প্রশ্ন তুলছেন বিশ্বনাথ চক্রবর্তী। বিরতিতে যাব খুব দ্রুত। দেবনারায়ণ সরকার। আমার বক্তব্য হচ্ছে, বিশ্বনাথ বাবু তো অনেক কিছু জেনে ফেলেছেন। 85 সালের পরে 20% ভুয়ো ভোট হয়েছে। আপনি কোথা থেকে পেলেন? আপনি কি বাড়ি বসে রিসার্চ করেন? একটা জিনিস আমি বললাম না, আমার প্রশ্ন হচ্ছে কয়েকটা জায়গায় ঘটতে, কিন্তু আমার প্রশ্ন অনেক ডেভেলপ, আমরা যা দেখেছি অতীতে। না, আপনি এইগুলো তৈরি করেন কেন? বাড়ি বসে কি এই ম্যানুফ্যাকচার করেন কেন? আপনি কি করে পেলেন 85 সালের পরে এত বেশি ভোট হয়নি? কোথা থেকে পেলেন আপনি? সদিচ্ছার কথা হচ্ছে এবং পাশাপাশি সচেতনতা, কিন্তু দুর্ভাগ্যবশত আজও কলকাতার বিভিন্ন বাজারে সেই সচেতনতার অভাব বারে বারে দেখা গেল। সেই ছবিটা দেখাবো এবার আপনাদের দেখাবো যেভাবে কলকাতায় হুহু করে সংক্রমণ বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে লাগোয়া 2 জেলা 24 পরগনাতেও বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় পরিস্থিতি সামাল রাখার জন্য প্রশাসনের তরফে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেখুন। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, কলকাতার পরই খারাপ অবস্থা উত্তর 24 পরগনার। এই অবস্থায় দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত 16টি বাজার মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। বন্ধ থাকবে দোকান ও শপিং মলও। এই অবস্থায় শনিবার নাগের বাজারে চলে পুলিশি ধরপাকড়, মাস্কহীনদের করা হয় জরিমানা। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ইতিমধ্যে একাধিক পুরসভা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে বাজারগুলো রয়েছে পুরো এলাকায় সেগুলো বন্ধ রাখার। ইতিমধ্যে দক্ষিণ দমদম পুরসভা দেখা যাচ্ছে সেখানেও একাধিক বাজার বন্ধ রাখা রয়েছে। দক্ষিণ দমদম পুরসভার মধ্যে নাগের বাজার, দমদমের একটি বিস্তীর্ণ এলাকা আসে যেখানে একাধিক পুরো বাজার রয়েছে, খুব ঘন বসতিপূর্ণ এলাকা, ফলে সেখানকার বাজার সপ্তাহে 3 দিন বন্ধ থাকবে এমনটাই পুরসভা জানিয়েছে। 10ই জানুয়ারি থেকে কামারহাটি পুরো এলাকাতেও কড়া বিধিনিষেধ চালু হবে। সিদ্ধান্ত হয়েছে 1 থেকে 15 নম্বর ওয়ার্ডের বাজার দোকান সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। 17 থেকে 35 নম্বর ওয়ার্ডের বাজার দোকান মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে। রবিবার খোলা থাকবে সব দোকান বাজার। করোনা পরিস্থিতি ক্রমশ বেগতিক হওয়ায় কামারহাটি পুরসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী 10 তারিখ থেকে পুরো এলাকার বিভিন্ন বাজার সপ্তাহে 3 দিন করে বন্ধ থাকবে।
একই পথে হাঁটছে দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুর প্রশাসনও। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার রাজপুর সোনারপুর এলাকায় বন্ধ থাকবে বাজার ও দোকান। বন্ধ আমরা 6-7 করেছিলাম, আবার 10-11 করব, মাঝখানে 8-9 দুদিন খোলা আছে। পরবর্তীকালে গ্রাফটাকে দেখে সেটা একটা জিনিস করার চিন্তা ভাবনা করছি, সেটা আলোচনা সাপেক্ষে। সেটা হচ্ছে মনে করুন কোনো বাজারে বা কোনো বাজারে বিক্রেতা একজন, ক্রেতা একজনই থাকবে দাঁড়িয়ে অ্যাট এ টাইম। তিনি বেরিয়ে গেলে আরেকজন ক্রেতা আসবেন। কিন্তু এটা একটা ভাবনা চিন্তা আছে, সেটা অবস্থা বুঝে। করোনার বাড়বাড়ন্ত রুখতে মহেশতলা, বজবজ ও পূজালী পুরসভা এলাকার সব বাজার সপ্তাহে 3 দিন করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আলিপুর মহকুমা প্রশাসন। শনিবার থেকে চালু হয়েছে এই বিধি। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর শৈবাল মৈত্রর কাছে আসবো। ডক্টর মৈত্র, যেহেতু ডেল্টা এবং ডেল্টা প্লাসের থেকে এই ওমিক্রন প্রজাতি 3 থেকে 5 গুণ বেশি সংক্রামক, এই কথা আপনারা বারে বারে বলে এসেছেন। সংক্রমণ বাড়বে সেটা ধরে নিয়ে এগোতে হবে। যেটা করার কথা ভাবা যেতে পারে সেটা হচ্ছে ডাবলিং টাইম, সেটাকে কতটা বাড়ানো যায়। এই যে বিভিন্ন প্রশাসনের তরফে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতটা কার্যকরী হতে পারে সেই লক্ষ্যে পৌঁছতে? শুনুন, অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই ভাইরাল ট্রান্সমিশনটাকে আমরা যতটা কমাতে পারি। কারণ যত এই ভাইরাসটা ট্রান্সমিট করবে তত ভাইরাসটা বেশি করে মাল্টিপ্লাই করবে এক থেকে একজনের মধ্যে যেতে। আর যখনই সে মাল্টিপ্লিকেশনটা তার বেশি হয় তখনই সেই মাল্টিপ্লিকেশনের মধ্যে এরার্স তৈরি হতে পারে। ভাইরাসটা এর সঙ্গে সঙ্গে ভাইরাসটা খুব তাড়াতাড়ি তার ভেরিয়েন্টগুলো হচ্ছে চেঞ্জ করতে পারে। তো সবসময় যেটা আমরা বলি সেটা ভাইরাস ট্রান্সমিশনটা আটকানোর জন্যে এই ম্যান টু ম্যান ইন্টারাকশনটা যত কমানো যাবে তত হচ্ছে ভাইরাস ট্রান্সমিশনটা কমবে। সেইটা দেখার জন্য আমাদের দেখতে হয় যে এই যে বাজারগুলো যে হচ্ছে বন্ধ করা হচ্ছে অল্টারনেট ডে বা থ্রাইস এ ডে, সেইটা করে সেইটা সত্যিই খুব একটা ভালো একটা উপায়, যেটাকে দেখা হয় যে মানুষের যাতে দৈনন্দিন জীবনটাও খুব বেশি হচ্ছে আঘাত না হয়, আবার হচ্ছে ভাইরাস ট্রান্সমিশন রেটটা আমরা কমাতে পারি। আর ডিপেন্ডিং আপন যে কতটা ট্রান্সমিশন রেট কমছে, এটা ডেইলি এবং উইকলি ফিগার্সের উপরে ফার্দার পদক্ষেপগুলো নেওয়া হয় যে আরও কতটা বাড়ানো হবে এবং কতটা হচ্ছে আর কি করা হবে। এই ডেইলি যে হচ্ছে রেকর্ডসের উপরে যে স্টেপ নেওয়া, যেটা এপিডেমিওলজিতে আমরা বলি যে হচ্ছে ডেইলি স্ক্রিনিং বা ডেইলি রেকর্ড কিপিং, এইটাই কিন্তু আস্তে আস্তে আমাদের এই ওয়েভটাকে কমাতে সাহায্য করবে। এবং যত আমরা ভাইরাল ট্রান্সমিশনটা কমাবো তত চান্সেস যে আবার আরেকটা হচ্ছে মিউটেন্ট স্ট্রেন হচ্ছে ওমিক্রনের পরে আরেকটা স্ট্রেন হচ্ছে আসতে কিন্তু এটা কমাবে। তবে একটাই চিন্তার কারণ যে ওমিক্রনের কিন্তু ট্রান্সমিসিবিলিটি অ্যালফা, বিটা বা ডেল্টার থেকে অনেক বেশি। তো এই জন্য যেই পদক্ষেপগুলো আমাদের হচ্ছে ডেল্টার জন্য নেওয়া হয়েছিল তার থেকে আরো বেশি হচ্ছে কড়া পদক্ষেপ কিন্তু আমাদের ওমিক্রনের জন্য নিতে হবে। কারণ এর ট্রান্সমিশন রেটটা অনেক বেশি, এ খুব দ্রুত গতিতে ছড়িয়ে যায়, কথার সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে, মানুষের হাঁচি কাশির সঙ্গে ছড়িয়ে যায় এবং তাড়াতাড়ি আরেকজন হচ্ছে মানুষকে আক্রান্ত করে ফেলে। তো এই জন্য এর ক্ষেত্রে কিন্তু পদক্ষেপগুলো আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত এর ট্রান্সমিশনটাকে কমানোর জন্য। একেবারে পাশাপাশি ট্রান্সমিশন কমানোর কথা, সচেতনতার কথা ডাক্তারবাবুরা বলছেন এবং ডাক্তারবাবুরা এই প্রশ্ন তুলছেন, এই রকম যখন পরিস্থিতি, অতিমারি যখন ক্রমশ ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এই দিনে দাঁড়িয়ে আজকের দিনে 5 রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। করোনা সুনামির মধ্যে 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট আজকে ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দেখাবো আপনাদের প্রতিবেদন, তারপর আলোচনা। দেখুন। All elections of 5 states will be conducted in 7 phases and the date of counting is 10th March 2022. দেশের দৈনিক করোনা সংক্রমণ যেদিন প্রায় 1.5 লক্ষ ছুঁয়ে ফেলল, সেদিনই 5 রাজ্যে 7 দফায় ভোট ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সবথেকে বেশি বিধানসভা আসন যে রাজ্যে, সেই উত্তরপ্রদেশে ভোট হবে 7 দফায়। উত্তরপ্রদেশে প্রথম দফা 10 ফেব্রুয়ারি, দ্বিতীয় দফা 14 ফেব্রুয়ারি, তৃতীয় দফা 20 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি হবে চতুর্থ দফার ভোট, 27 ফেব্রুয়ারি পঞ্চম দফা এবং ষষ্ঠ দফা 3রা মার্চ এবং শেষ তথা সপ্তম দফার ভোট হবে 7ই মার্চ। উত্তর পূর্বের রাজ্য মণিপুরে 27 ফেব্রুয়ারি ও 3রা মার্চ এই 2 দফায় হবে ভোট গ্রহণ। 14 ফেব্রুয়ারি এক দফায় ভোট হবে পাঞ্জাব, গোয়া এবং উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশ 7th phase। কোভিডের তৃতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন সংক্রমণ সুনামির মধ্যে ভোট নিয়ে বেশ কিছু পদক্ষেপ করেছে কমিশন। গত ভোটের তুলনায় এবার 16% বুথ বাড়ানো হয়েছে।
বুথ পিছু নির্দিষ্ট করা হয়েছে 1250 জন ভোটার। কোভিড আক্রান্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। অনলাইনেও করা যাবে মনোনয়ন। 15 জানুয়ারি পর্যন্ত মিছিল, রোড শোয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। They will be equipped with all COVID mitigation facilities like sanitizers, thermal scanners, masks, gloves, so that they are absolutely safe to our voters. চিকিৎসকেরা বলছেন করোনার তৃতীয় ঢেউ বইছে দেশ জুড়ে। রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ। এই প্রেক্ষাপটে 5 রাজ্যের ভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। একটা করে নির্বাচন যায় আর কোভিড যে সংখ্যা, আক্রান্তের সংখ্যা রাফি বাড়ে, এটা অভিজ্ঞতা। তো এটা নিয়ে ভাবা উচিত ছিল, শুধু নির্বাচন কমিশন, সরকার সবার ভাবা উচিত ছিল যে 2 দিন পরে নির্বাচন হয়ে ভারতবর্ষের গণতন্ত্র ব্যবস্থাটা ভেঙে পড়তো না। ওমিক্রন টাইপ অফ ওয়েভ যেটা, সেটাতে কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় নেই, তাতে ওনাদের খুব বিরাট আপত্তি। আর যেখানে ওই সব রাজ্যে এতগুলো জায়গায় নির্বাচন হবে, সেই জায়গাটা সমর্থন করছে যেহেতু তাদের নিজেদের স্বার্থ, অর্থাৎ যখন যেমন তখন তেমন। বিজেপির হচ্ছে পার্টিটাই হচ্ছে যখন যেমন তখন তেমন। নির্বাচন কমিশন নিজেই ঘোষণা করলেন যে প্রচার প্রায় বন্ধ। তাহলে প্রচারই যদি না হয়, মানুষ যদি জানতেই না পারে, তাহলে কিভাবে হবে? এবার ডিজিটাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছেন। কেবলমাত্র যারা ধনীদের পার্টি, তাদের প্রচারই মানুষের কাছে যাবে, আর মানুষের যে এজেন্ডা নির্বাচনকে কেন্দ্র করে, তা মানুষের কাছে যাবে না। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা খুব যোগ্যতার সঙ্গে আর করোনাকে সংক্রমণ আটকেছেন, করোনাকে রীতিমতো জব্দ করেছেন। আমার মনে হয় উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, 23 কোটি লোক, একটা রোগীও বোধহয় হসপিটালে নেই, করোনা রোগী, যে ধরা যায় করোনা আছে। কিন্তু পশ্চিমবাংলার মতো রাজ্য, মহারাষ্ট্র, দিল্লি, ব্যাপক, কলকাতা শহরের মতো শহর, দিল্লি আর মুম্বাইতে 20,000, 15,000 এক দিন সংক্রমণ হচ্ছে। এটা চিন্তার বিষয়। 403টি আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। 117টি আসনের পাঞ্জাব কংগ্রেসের দখলে, 70 আসনের উত্তরাখণ্ড, 60 আসনের মণিপুর এবং 40 আসনের গোয়ায় ক্ষমতায় রয়েছে বিজেপি। কোভিডের মধ্যে ভোটের ফল কি হয় তা জানা যাবে 10ই মার্চ। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। নবেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সামনে রেখে বিজেপি বলছে এই পুরো ভোট পিছনোর দাবি কেন শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচন কমিশনের কাছে রাখছে না। ঠিক উল্টো প্রশ্নটা তৃণমূল করছে। এই কতিবাড়ি নিয়ে সত্যি যদি বিজেপি এতটাই উদ্বিগ্ন হয়ে থাকে, এই 5 রাজ্যের ভোট পিছনোর দাবি কেন কেন্দ্রের শাসক দল বিজেপি সুশীল চন্দ্রার কাছে করছেন না? দেখুন, পেছনো যেতেই পারে, কিন্তু আমরা জানি যে 10 ইয়ারটা শেষ হয়ে গেলে সাংবিধানিক ক্রাইসিস হয়, এবং বিজেপি সংবিধানকে, দেশের সংবিধানকে মেনে চলে, এবং সাংবিধানিক ক্রাইসিস কোনো মতেই অ্যারাইজ করাতে চায় না। আমরা ভালো করে জানি যে এই সারা বছর ধরে ভোট না হয়ে বিজেপি অলরেডি একটা দাবি চেয়েছিল। আমাকে একটু বলতে দিন। এই বিজেপি অনেকদিন আগে দাবি করেছিল যে একটাই ভোট হবে, সারা 5 বছরের মধ্যে একবারই ভোট হবে, কিন্তু সেই সময়টা দেখা গেল কোনো রাজনৈতিক দল বিজেপির সাথে এটাতে সাথ দিল না। সত্যি তো, আজকে যদি এটাকে রোখা যেত, সাংবিধানিক ক্রাইসিস যদি তৈরি না হতো, তাহলে রোখা যেতেই পারতো, কিন্তু সাংবিধানিক ক্রাইসিসটাকে যাতে না ঘটে সেই জন্য এটা করতেই হবে। দেবনারায়ণ সরকার। আচ্ছা, একটু বলি। আচ্ছা, রবীন্দ্রনাথের স্বার্থ কবিতা চৈতালি কাব্যগ্রন্থে বলেছিল, লুকায় অনন্ত সত্য স্নেহসক্ষ প্রীতি, মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি। তা স্বার্থ হলে বিকৃতি, অসত্য জিনিসটাকে চাপা দেওয়ার জন্য। যেখানে তোমরা সমীক্ষায় দেখালে 1.5 কোটি 1.5 লক্ষ যেখানে হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। এখনই যারা ডাক্তারবাবু তারা বলবেন, ঠিক এই অবস্থায় 1 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করলো। এর থেকে দ্বিচারিতা কি হতে পারে? ওনাদের বেলা নির্বাচন বন্ধ করো, ওখানে হবে না। এটা কি কখনো সত্য কথা হতে পারে? আপনাদের মতো দ্বিচারি পার্টি ভারতে কেন, বিশ্বেও নেই। আপনারা এখানে বলছেন বন্ধ করো, আর ওখানে ঠিক আছে। শুনুন, দ্বিচারিতা কোনটা জানেন? আমাদের মুখ্যমন্ত্রী 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত
যে মৎসব তৈরি করলেন, তাহলে এবং যেরকম দিল্লিতে হলো কেন? শুনুন, মহারাষ্ট্রে যেরকম হলো সারা কেন? ভারতবর্ষে 40,000 কলেজগুলো হচ্ছে কেন? ban করা হয়েছে, না, না, কিন্তু একমাত্র আরে পশ্চিমবঙ্গে এটা হলো, কারণ কি জানেন? হচ্ছে। কারণ সামনের উত্তরপ্রদেশেও তো হচ্ছে। ইলেকশনটাকে দেখা। আপনি কি কথা বলতে দেবেন? আপনি কথা বলতে দেবেন? সত্য অসত্য নিয়ে কথা হচ্ছে, কিন্তু অনেকেই রসিকতা সুরে বলছেন যে সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নয়। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, একটা পরিসংখ্যান নিয়ে শুধু আপনার কাছে আসবো। যখন এই রাজ্যে 8 দফায় বিধানসভা ভোটের ঘোষণা হলো, প্রথম দফা যেদিন 27শে মার্চ, সেদিন একদিনে সংক্রমিতের সংখ্যা ছিল 812, আর 29শে এপ্রিল যেদিন শেষ দফার ভোট, সেদিন সংক্রমিতের সংখ্যা হচ্ছে 17,403। 2000% বৃদ্ধি হলো এই প্রায় এক মাস ধরে 8 দফার যে ভোট উৎসব চললো এই রাজ্যে। অনেকে তো এই আশঙ্কা করছেন, এবং এই আশঙ্কা অমূলক নয়, যে সেই পরিস্থিতি এই 7 দফার ভোটের ক্ষেত্রে হবে না তো? না, হবেই। এবং মেন প্রশ্নটা তোমার কাছে, তুমি দেখো শাসক দলের কোনো রং লাগে না, শাসক দলের কোনো এলাকা আলাদা করা যায় না। পশ্চিমবাংলার শাসক দল এই পুরসভা নির্বাচন নিয়ে যেমন চুপ আছে, আবার দিল্লির শাসক দল তারা 5 রাজ্যের নির্বাচন এই মুহূর্তেই করাতে হবে সেই ব্যাপারে কিন্তু তারা চুপ। তার কারণটা খুব পরিষ্কার, এই প্যান্ডেমিকের মধ্যে যদি ভোটটা হয়, ইতিমধ্যেই ন্যাশনাল ইলেকশন কমিশন 15 তারিখ পর্যন্ত কোনো মিটিং মিছিল করা যাবে না বলে দিয়েছে, ওটা আরো এক্সটেনশন হতে পারে। পশ্চিমবাংলাতেও অনেক নিষেধাজ্ঞা জারি হয়েছে। ফলে যখন তুমি প্রচারে যেতে পারছো না, মানুষের কাছে পৌঁছতে পারছো না, তার পুরো অ্যাডভান্টেজটা যে যেখানে শাসক আছে তার। কারণ শাসক দলের সাথে কর্মী বর্গ থাকে, শাসক দলের সাথে লোকজন থাকে অনেক বেশি, ফলে সেই সুযোগটা শাসক দল নিয়ে তার নিজের এলাকায় নির্বাচনটা তার মতন করে করিয়ে নেয়। ফলে এই অ্যাডভান্টেজটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস যেমন নিতে চাইছে, তাই প্যান্ডেমিকের মধ্যে যত কষ্ট ভোটটা করতেই হবে, এট এনি কস্ট করতে হবে। আবার একইভাবে কেন্দ্রের শাসক দলও এই অবস্থায় ভোটটা করে নিতে চাইছে। তার কারণ মানে যদি প্রচার ঠিক মতন না হয়, বিরোধীরা মোমেন্টাম শেষ মুহূর্তে পায়। যে কোনো নির্বাচনে সারা পৃথিবী জুড়ে যে ট্রেন্ড, তাতে দেখা যায় বিরোধীরা শেষ মুহূর্তে প্রচারের ঝড় তোলে এবং মোমেন্টাম তৈরি করে। কিন্তু এখানে মোমেন্টাম তৈরি করার কোনো সুযোগ নেই, বাধা নিষেধ থাকবে, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে আরএসএস এবং বিজেপির যে লোকবল আছে, তার যে সংগঠন আছে, তা দিয়ে নির্বাচনটা সবথেকে অ্যাডভান্টেজের কথা বলছেন। কে অ্যাডভান্টেজে থাকতে পারে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এ বিষয়ে কোনো বিতর্ক নেই যে সবথেকে ডিসঅ্যাডভান্টেজের মতন জায়গায় থাকে সাধারণ মানুষ। কারণ এই ক্ষেত্রে সবথেকে সমস্যার মধ্যে জীবনের প্রশ্নে সাধারণ মানুষকে পড়তে হয়, সেটাই চিকিৎসকদের ভাবাচ্ছে। দেখুন, মানুষ মেরে নির্বাচন কখনোই হওয়া উচিত না। আমার মনে হয় নির্বাচন কমিশনের আজকের এই ঘোষণা সাধারণভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গত 4 দিনে দেশে প্রায় 2.5 গুণ বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। একদিনে সংক্রমণ বৃদ্ধি হয়েছে 21%। বাড়তে বাড়তে সংক্রমণের হার পৌঁছেছে 9%। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3071-এ পৌঁছেছে। আর এই পরিস্থিতিতেই শনিবার 5 রাজ্যে 7 দফায় ভোটের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কোভিডের মারাত্মক সংক্রমণের মধ্যে 5 রাজ্যে ভোট নিয়ে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ, 15ই জানুয়ারি পর্যন্ত কোনো মিছিল পদযাত্রা করা যাবে না। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো কর্মসূচি নেওয়া যাবে না। বাড়ি বাড়ি প্রচারে 5 জনের বেশি থাকবে না। তারকা প্রচারকের সংখ্যা কমিয়ে করা হয়েছে 30। নির্দেশ না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আমার খুব অবাক লাগছে যে ওনারা বললেন 15ই জানুয়ারি পর্যন্ত কোনো রকম ফিজিক্যাল র্যালি ইত্যাদি হবে না। কোন পণ্ডিত ওনাদের জানালো যে 15ই জানুয়ারির পর ভারতবর্ষের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে? 403টি আসনের উত্তরপ্রদেশে ভোট হবে 7 দফায়। শনিবার এই রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন 6411 জন। গৌতম বুদ্ধ নগরে সর্বোচ্চ 1141 জন এবং রাজধানী লখনৌয়ে সংক্রমিত 876 জন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্ত্রী, পুত্র ও জামাই। দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলায় 8 দফায় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার 5 রাজ্যের ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ। মানুষ মেরে নির্বাচন কখনোই হওয়া উচিত না। আমার মনে হয় নির্বাচন কমিশনের আজকের এই ঘোষণা সাধারণভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কিন্তু মারাত্মক এই পরিস্থিতিতে ভোট করানোর নেপথ্যে যুক্তিও দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। As the country faces a surge of COVID cases and emergence of a new variant, Commission would like to explain in some detail the new protocols that have been put in place for conducting forthcoming elections in a free, fair, participative, accessible
and safe manner. শনিবার দেশে দৈনিক করোনা আক্রান্ত 1.5 লাখের দোরগোড়ায়। এই পরিস্থিতিতে 5 রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, যাতে সংক্রমণ বৃদ্ধি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে এই অবস্থায় ভোটের ঘোষণা চিকিৎসকদের উদ্বেগে রেখেছে আরেকটি বিষয়, যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে প্যারাসিটামল বিক্রি। এবার আপনাদের দেখাবো কিভাবে করোনা সংক্রমণের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে বাড়ছে প্যারাসিটামল থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের বিক্রি। দেখুন, ওমিক্রন আতঙ্কের মধ্যেই দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। শনিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লক্ষ পেরিয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় 21% বেড়েছে দৈনিক সংক্রমণ। আর সংক্রমণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে মুড়িমুড়কির মতো করে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধ খাচ্ছেন অনেকেই, যার জেরে দিন দিন বাড়ছে এইসব ওষুধগুলির চাহিদা। কয়েকদিনের মধ্যে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের বিক্রি এতটাই বেড়ে গেছে যে যোগান আর চাহিদার মধ্যে দেখা দিচ্ছে বিস্তর ফারাক। যাদবপুর এইচবি থেকে গল্ফ গ্রিন, পাটুলি, সর্বত্র এক ছবি। ওষুধ বিক্রেতাদের একটা বড় অংশেরই দাবি, আগে যেখানে দিনে গড়ে 5 পাতা করে প্যারাসিটামল বিক্রি হতো, সেখানে করোনার বাড়বাড়ন্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে 80 থেকে 90 স্ট্রিপ। অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের ক্ষেত্রেও পরিসংখ্যানটা মোটের ওপর প্রায় একই। এই মুহূর্তে আমরা রয়েছি এডিবিতে, একটি ওষুধের দোকানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ওষুধ কিনতে এসছেন এবং ওষুধের যারা বিক্রেতা তারা বলছেন যে গত 1-2 সপ্তাহে প্যারাসিটামল এবং অ্যাজিথ্রোমাইসিন তার বিক্রি বিপুলভাবে বেড়ে গিয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে তাদের বেশ কিছু ব্র্যান্ডের প্যারাসিটামল তারা পাচ্ছেন না, যোগান কম হচ্ছে। 112টা স্ট্রিপ পার ডে বিক্রি হচ্ছে। আর অ্যাজিথ্রোমাইসিন তো আমরা দিয়ে ফুল করতে পারছি না। অ্যাজিথ্রোমাইসিন আর প্যারাসিটামল এই দুটোরই চাহিদা। আমরা যখন যাদবপুর এইচবির এই দোকানে যাই তখনই এলেন এক ক্রেতা, তিনিও চাইলেন সেই প্যারাসিটামল। আমার এক বন্ধু আর কি, সে আমার ল্যাবেই থাকে আর কি, তো তার জ্বর এসছে, তো জ্বরের জন্য যেহেতু একটা কমন মেডিসিন প্যারাসিটামল, তো ওই জন্যই প্যারাসিটামল। তার নিজে রাখার তো এখন মানে অবস্থায় সে নেই। আগের তুলনায় বিক্রি অনেক বেড়েছে বলছেন পাটুলির এই ওষুধের দোকানের বিক্রেতাও। দুর্দান্ত বেড়েছে, মিনিমাম এখান থেকে 200 পিস তো দিনে বেরোচ্ছেই। প্যারাসিটামল 650, এটাই সবার চাহিদা এখন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব ওষুধ খাওয়া কি ঠিক? প্যারাসিটামল গ্রহণ করে আমরা কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জয় করে যাব, এরকম হলে সারা পৃথিবী প্যারাসিটামল দিয়ে মুড়ে দেওয়া যেত, কারণ এটা একটি খুবই সহজলভ্য ওষুধ। দ্বিতীয়ত, অ্যাজিথ্রোমাইসিন মোটামুটি প্রমাণিত হয়ে গেছে। কোভিডের বিরুদ্ধে কোনো প্রমাণিত তথ্য নেই যে এই ওষুধটির দ্বারা আমরা কোভিডের যুদ্ধ জয় করে ফেলব। এই অ্যান্টিবায়োটিক কিন্তু না জেনে যদি আমি খাই তার অনেক সাইড এফেক্ট হতে পারে, তো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাজিথ্রোমাইসিন খাওয়া উচিত না। এবং অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স হয়, তার আগে যদি আমি ভুলভাল অ্যান্টিবায়োটিক খাই সেটা রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে পরবর্তীকালে। শুধু ওষুধই নয়, সংক্রমণের এই বাড়বাড়ন্তের মধ্যে শহরের ওষুধের দোকানগুলিতে র্যাপিড টেস্টিং কিটের ভাড়ারও বাড়ন্ত। র্যাপিড কিট আমার কাছে আমি অর্ডার দিয়েছিলাম, অনেকবারই অর্ডার দিয়েছি কোম্পানিকে, কোম্পানি দিতে পারেনি বা র্যাপিড কিট নেই, পাচ্ছি না কোথাও, ওনার কাছে আউট অফ স্টক। সব মিলিয়ে উদ্বেগ কাটছে না। জিরম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর বিশ্বাস, সেলফ মেডিকেশন এটা নতুন কিছু নয়, কিন্তু সেটা কোথাও যেন মনে হচ্ছে একটা প্যানিক পারচেসের জায়গায় পৌঁছে যাচ্ছে। কতটা পরিণতির মারাত্মক হতে পারে বলে চিকিৎসক হিসাবে মনে করেন আপনি? দেখুন, আমরা ডাক্তাররা একটা বিষয় কিন্তু একটা আওয়াজ তুলেছিলাম যে অ্যান্টিবায়োটিকটা মুড়িমুড়কির মতো যেন বিক্রি না হয়, তাতে কিন্তু রেজিস্ট্যান্স হয়। এই অ্যাজিথ্রোমাইসিনের কিন্তু অনেকগুলো রোগের বিরুদ্ধে কাজ করে, তো সেই জায়গায় অ্যাজিথ্রোমাইসিন মুড়িমুড়কির মতন কাজ করলে না নিলে তাহলে কিন্তু ভবিষ্যতে একটা রেজিস্ট্যান্স হবে। সাইড এফেক্টস তো ঠিক আছে, একটা কয়েকদিনের হলো, তারপর ওটা চলে গেল, কিন্তু এই অ্যাজিথ্রোমাইসিন এই আর প্যারাসিটামল, যেটা আমরা ভুল করি, প্যারাসিটামলের সম্বন্ধে আমরা কিন্তু অনেকটা জানি না যে লিভার কতটা ক্ষতি করতে পারে এই জায়গাটা, কারণ আমরা জানছি না, না জেনে আমরা এটা মুড়িমুড়কির মতো খেয়ে যাচ্ছি। আর কেউ কেউ বলেছিল অ্যাজিথ্রোমাইসিন কাজ করে, তো অ্যাজিথ্রোমাইসিন দামটা কম, সেই কারণে অ্যাজিথ্রোমাইসিনটা কেনা সহজ, কিনে নিয়ে তারা খেয়ে নিচ্ছে। আর ডাক্তারের কাছে জিজ্ঞেস করার আগে দূরে ছেড়ে দিন চেম্বারে যাওয়া বা ক্লিনিকে যাওয়া,
সেই জায়গায় থেকে এই যে ওষুধগুলোর ওপর অ্যান্টিবায়োটিকের ওপর কিন্তু একটা কড়া নজরদারি দরকার অ্যান্টিবায়োটিক বিক্রি করার ক্ষেত্রে। ডক্টর মৈত্র, এটা কি একটা বড় কারণ যে এই একটা প্রবণতা তৈরি হওয়ার? কারণ ওমিক্রনের ক্ষেত্রে যেহেতু ভিরুলেন্স ভীষণভাবে কম, এমনটা আগের ক্ষেত্রে যেমন দেখা গেছিল যে রক্তে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে পড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। সুতরাং সেই কারণেই কি এই প্যারাসিটামল এবং অ্যাজিথ্রোমাইসিন কেনার এতটা ঝোঁক দেখা যাচ্ছে? দেখুন, আসলে হচ্ছে কোভিড হলে যেটা একটা মেইন সিমটম জ্বর, তো জ্বর হলে মানুষ কি করে সঙ্গে সঙ্গে একটা প্যারাসিটামল খেয়ে নেয়। তো প্যারাসিটামল কিনে খেয়ে নেওয়ার সঙ্গে কি হচ্ছে, জ্বরটা কমে যাচ্ছে, তারপর সে আর কিছু টেস্টও করাচ্ছে না, সে নির্বিবাদে সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মিশছে, কাজে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, ল্যাবে যাচ্ছে, কিন্তু সে কিন্তু ট্রান্সমিট করছে। তার মানে এটা একটা খুব একটা ভয়াবহ চিন্তার কারণ এটা, যে প্যারাসিটামলটা খেয়ে শুধু সিমটমটা কমে, এবং সেই সিমটমটা শুধু সেটা একটিমাত্র সিমটম, সেটা হচ্ছে জ্বর। তারপরে কি হচ্ছে, এই যে থার্মাল স্ক্রিনিং যেটা করা হচ্ছে সেটাতে সবাই হচ্ছে সেটা ধরা পড়ছে না, এই মলে ঘুরছে সবখানে থার্মাল স্ক্রিনিংয়ে ধরা পড়ছে না, কারণ তারা প্যারাসিটামল খেয়ে নিয়েছে। তো এই ডিজিজের যে ট্রান্সমিশন রেট এতটা হাই, এটা কিন্তু সবার এই দিকে নজরটা দেওয়া উচিত, সরকারের এবং সবার স্বাস্থ্য দপ্তরের, যে এই প্যারাসিটামল মুড়িমুড়কির মতন বিক্রি করার ওপরে একটা কিন্তু নিষেধাজ্ঞা হচ্ছে আনা উচিত, একটা রাশ টানা দরকার বলে আপনি মনে করছেন? একেবারে দেখুন, যেরকম পরিস্থিতিতে এই মুহূর্তে কোভিড রয়েছে, তাতে আমরা সবাই একটা সিলভার লাইনিং পেতে চাই, একটা স্বস্তি খুঁজে পেতে চাই, কিন্তু আপাতত যা পরিস্থিতি এবং পরিসংখ্যান যা বলছে, উদ্বেগ কিন্তু উত্তরোত্তর বাড়ছে। একদিকে যেমন ওমিক্রনের সংখ্যা বাড়ছে, তেমনি শিশুদের নিয়ে উদ্বেগ আজকের দিনে দাঁড়িয়ে অনেক গুণ বেড়ে যাচ্ছে। এই প্রতিবেদন থেকে সেটা পরিষ্কার। অনুষ্ঠান শেষ করতে করতে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর ছোট্ট একটা বিরতির পর দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে। রাজ্যে আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে এত কম সময়ের মধ্যে এমন ঝড়ের গতিতে বাড়েনি সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেল্টা প্লাসকে ছাপিয়ে এবার সংক্রমণের মূলে করোনার ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ওমিক্রনই। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনমিক্সে পাঠানো নমুনার তথ্য বিশ্লেষণে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। জেনম সিকোয়েন্সিংয়ের জন্য 31শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি পর্যন্ত পাঠানো নমুনার 71%ই ওমিক্রনে আক্রান্ত। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত 3.7%, 6.7% পরীক্ষায় কোনো ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, বাকি 19%-এর বেশি পরীক্ষা অসম্পূর্ণ। ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়ার পরেও রাজ্যে সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য। জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা গিয়েছে, জোড়া ডোজ নেওয়ার পরেও করোনা হয়েছে এমন সংক্রমিতদের 81%ই ওমিক্রনে আক্রান্ত। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় শিশুরাও যে মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছে তা স্পষ্ট পরিসংখ্যানে। করোনা হয়েছে এমন শিশুদের 69.2%ই ওমিক্রনে আক্রান্ত। সমীক্ষায় বেরিয়ে এসছে যে শিশুদের মধ্যেও ওমিক্রন আক্রান্তের হার একই রকম প্রাপ্তবয়স্কদের মতো। চিকিৎসকরা উদ্বিগ্ন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমিত শিশুদের একাংশ সুস্থ হওয়ার পরেও মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রোমের জন্য হৃদযন্ত্র, শ্বাসকষ্ট, ডায়রিয়ার মতো সমস্যা দেখা গিয়েছিল। এমনকি কলকাতায় শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা বলছেন, দ্রুত চিহ্নিত করে চিকিৎসা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সিমটোম্যাটিক পজিটিভ শিশুদের সংখ্যা বেশি, তুলনামূলকভাবে এই ওয়েভে বাচ্চাদের একটু বেশি অসুস্থ হচ্ছে, একটু বেশি হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, যদিও টোটাল পার্সেন্টেজের তুলনায় সংখ্যাটা অত্যন্ত নগণ্য। কিন্তু এটা মনে রাখতে হবে যে আগের ওয়েভে বা তার আগের ওয়েভে টোটাল যে কটি শিশু আক্রান্ত হয়েছিল তার থেকে অনেক বেশি শিশু এবারে আক্রান্ত হচ্ছে এবং তাদের নাম্বারটা অনেকটা বেশি। সূত্রের খবর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে করোনা আক্রান্ত 2 শিশুর অবস্থা সংকটজনক, একজন আছে ভেন্টিলেশনে। অলমোস্ট যে বাড়িতে ঢুকছে শিশুদেরও 100% ইনফেকশন রেট হচ্ছে যে বাড়িতে ঢুকছে। কিন্তু ফরচুনেটলি যেটা হচ্ছে যে সিরিয়াসনেসটা ডেফিনেটলি অনেক কম। বাচ্চাদের স্যাম্পল নেওয়াটা খুব ডিফিকাল্ট, এবং ডিপে যে কিংবা থ্রোটের ভিতরে যে যাওয়াটা ডিফিকাল্ট। বড়দের যদি একজন করো, সেটা যদি পজিটিভ থাকে, তাহলে বাকি বাচ্চাদেরকে না করলেও চলবে, এবং ধরে নাও যেটা ইনফেকশন এবং ধরে নাও যেটা ওমিক্রন। এই পরিস্থিতিতে 12 ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনে নজর দেওয়া হয়েছে। হু 12 বছর দিক থেকে শুরু করেছে যে 12 বছর বয়সের ওপর থেকে আমরা ভ্যাকসিন দিতে পারবো। তাহলে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে 15 বছর করেছেন, কেন 12 বছর করছেন না?
চিকিৎসকেরা বলছেন তৃতীয় ঢেউয়ের মূলে ওমিক্রনই। বড়দের পাশাপাশি শিশুদের শরীরেও বাসা বাঁধছে ভেরিয়েন্ট অফ কনসার্ন, জানিয়ে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।